প্রেম ভালোবাসা জ্বলন্ত মন অথবা মনের ব্যাকুলতা প্রকাশের অন্যতম মাধ্যম এক নিবিড় দৃঢ় গভীরতম ওষ্ঠদয় চুম্বন। হৃদয়ের সব বোঝাপড়া মিটিয়ে নিতে এর চেয়ে আবেদনময়ী কোনো মাধ্যম জানা আছে বলে মনে হয় না। তন্ময় তো দীর্ঘ সময় শুধু এক চুমুতেই সীমাবদ্ধ থাকতে পারবে। অবশ্য এখনকার চুমুর স্বাদ অনেকটাই পৃথক। দিব্যি তার মুখে সীমাহীন লিপস্টিক প্রবেশ করেছে, হয়তোবা তার ঠোঁটের চারিপাশ ভরে আছে লিপস্টিকে। সে অনুভব করতে পারছে ঘরে যাওয়ার পূর্বে ভালোভাবে মুছে নিতে হবে। তার পিতা ওরফে শাহজাহান মোস্তফা দেখে নিলে আর রক্ষে হবে না। গাড়ির সাথে আটকে রাখা অরুর দেহখানা ভয়ে এখনো জড়সড়। আনোয়ার সাহেবের হঠাৎ ডাকে ভীত হয়েছে বেশ। হাড় কাঁপানো শীতল রাতের প্রাণীকুল ডাকছে মিহিস্বরে। সেই ডাকের সুর কর্ণগোচর হতেই গা কাটা দিয়ে ওঠে। শিরশিরে অনুভূতি হয় শির দাঁড়াবে। সুউচ্চ প্রাচীর ঘেঁষে ওঠা নারিকেল গাছটির মাথার উপরে উজ্জ্বল চাঁদটা বসেছে। চাঁদের চতুর্দিক জুড়ে ছোট বড় নানা প্রকার নক্ষত্রের বসতি। বহমান হওয়ায় স্পর্শ তুলতুলে নরম হলেও শীতের মাত্রা দ্বিগুণ ধাপে বাড়িয়ে দিচ্ছে। পার্কিং জায়গাটিতে চাঁদের জ্যোতি পড়েও যেন পড়ছে না। কেমন নিশীত নিবিড় সবটা। চাঁদের সবটুকু নিংড়ানো জ্যোতি যেন বাগানের দুর্বাঘাসে লুটোপুটি খাচ্ছে। সেথায় এক নজর চাইল তন্ময়। আনোয়ার সাহেব সেই পর্যন্ত এসেই ফিরে গিয়েছেন। কি ভেবেছেন কে জানে, হয়তোবা তাদের অস্তিত্ব বুঝে নিয়েছেন। আধারেও তন্ময় ঠিক দেখল প্রেয়সীর ছলছল চোখের চাহনি, টলমলে রক্তিম আখি জোড়াতে কাছ থেকে নিগুড়ভাবে চেয়ে সে দুগাল ভরে হাসল। হাসির ছন্দে কাঁপল তার পুরুষোচিত শক্তপোক্ত বুক। সেই বুকে পিষে থাকা ছোটখাটো শরীরটাও যেন কম্পন অনুভব করলো। সাধারণত তন্ময়কে ভাবে হাসতে দেখা যায় না, দেখা গেলেও কয়েকবার। সে কয়েকটি বার হাতের আঙ্গুল দ্বারা গুনে ফেলা সম্ভব। তার এই জীবন্ত হাসি মোস্তফা সাহেব খুব করে ভালোবাসেন। ছেলেকে হাসুজ্জ্বল দেখতে চাওয়া তার সরল মনের কথাগুলো একদিন আকস্মিক অপ্রস্তুত তন্ময় আড়াল হতে শুনেও ফেলেছিল। অবশ্য শুনেই যে জানতে হবে এমন নয়। সম্মুখীন মানুষটার চোখ মুখ আদল আচরণ দেখলেই বুঝে নেওয়া যায় তার মনের কথা। যেমন এই যে তার অরূপ, ওর গভীর চোখে ড্যাব ড্যাব করে তাকানোই সব বলে দেয় তাকে। ওর মুখের আদল বলে দেয় ওর মনের কথা। চোখ জোড়া জানিয়ে দেয় ওর আকাশসম মুগ্ধতার কথা, বুঝিয়ে দেয় ও মোহিত তার প্রতি। ডুবতে বসেছে তার প্রণয়ের নদীতে। তন্ময় দুই ভ্রু দারুণ কায়দায় দুলিয়ে দুষ্টুমি সুরে প্রশ্ন করে, কাঁদছিস কেন? অরু চূড়ান্ত আশ্চর্য হয়। এহেন প্রশ্নটি যেন সে আশা করেনি। নাক ফুলে ফেপে ওঠে, রাগিত গলায় পাল্টা শুধিয়ে বসে তৎক্ষণাৎ। আপনি আমার হাত মুষড়ে ধরেছেন কেন? তন্ময় এখনো ওর মসৃণ হাত দুটো পিঠে বেঁকিয়ে ধরেই রেখেছিল। এবারে বাঁধন দৃঢ় করল আরো গাঢ় গভীর আলিঙ্গনে এনে বেশ সাবলীল স্বরে স্বীকারোক্তি করে। ব্যথা দিতে। এমন প্রত্যুত্তর আশা করেনি বলেই হয়তোবা অরুর চোখ জোড়া বড় বড় হয়ে আসে, আহত হয়। ব্যথিত তবে অবিশ্বাস্য কণ্ঠে জিজ্ঞাসা করে, কেন? ইচ্ছে করলো। তন্ময়ের কণ্ঠে সুর বেশ নির্বিকার, যেন হাত মুষড়ে ধরাটা নিত্যদিনের কার্যক্রম। এমন হেলদোলবিহীন প্রত্যুত্তর শুনে অরুর আশ্চর্যের মাত্রা বাড়ল। আমি সত্যিই ব্যথা পাচ্ছি হাতে। অরু থেমে গিয়ে ফের বলল, সত্যি। তন্ময় নিশ্চুপ রইল অনেকক্ষণ। সুগভীর দৃষ্টিতে শুধু চেয়ে রইল সরল মুখ পানে। অরু হাঁসফাঁস করে চলেছে, হাত দুটো ছুটিয়ে নেবার জন্যে আকুল। কিছুক্ষণের মধ্যেও ঠিক কয়েকবার পলক ফেলল তন্ময় নির্দ্বিধায় গুনে গুনে বলে দিতে পারবে। দীর্ঘশ্বাস ফেলে শিথিল করলো হাতের বাঁধনময় বন্ধন, তবে ছাড়ল না। মাথাটা আরেক ধাপ ঝুঁকিয়ে ফেলল অনায়াসে। নিজ বক্ষপিঞ্জরের দিক ইশারা করে আনমো না ভাবেই জানালো, আমিও তো ব্যথা পেয়েছি, এই তো এখানেই। অরুর মুখের পরিবর্তন ঘটে মুহূর্তেই। ভুলে বসে পূর্বে সব। চোখে ভিড়ে কেমন এক অদ্ভুতুরে চিন্তিত ব্যাকুলতা, উদ্গ্রীব কণ্ঠের সুর। কি হয়েছে? কিভাবে ব্যথা পেয়েছেন দেখি? যেন তন্ময়ের বুক ব্যথাটা অতি গুরুত্বপূর্ণ কিছু, আকুল হওয়ার মতন কিছু। এই মুহূর্তে অরুকে আর বাচ্চাটে নির্বোধ মেয়েটি বলে মনে হলো না। দায়িত্ব নিয়ে আদর্শ হাক এবং যত্ন দেবার মতো প্রাপ্ত যুবতী বলেই মনে হলো। শিথিল করায় হাত জোড়া ছাড়িয়ে তন্ময়ের বুক পকেটের দিকটা ছুঁয়ে দিল অরু। ফের উতলা গলায় শুধালো দুর্ভাবনাগ্রস্ত মনে, বলেন না কি হলো? ব্যথা পেলেন কি করে? কিছুই তো বলেন না তন্ময় ভাই। তন্ময় আলতোভাবে বুক ছুঁয়ে দেওয়া হাতের উপর হাত রাখলো। কাতর চোখে চেয়ে বিভোর কণ্ঠে প্রতিউত্তর করলো সে, ব্যথা সেরে গেছে। তোর হাতে কি জাদু আছে নাকি মুখে? অরু বিরক্ত হয়, মুখটা ভোতা হয়ে আসে তার। রাগ করে বসে মুহূর্তে। এইসব ব্যাপারে মজা করবেন না একদম। করব না। তন্ময় বাধ্য পুরুষের মতন আপোষে প্রতিউত্তর করলো। এতে যেন অরু সন্তুষ্ট বিড়াল। জাপটে ধরল তন্ময় সুগঠিত কোমর, মাথাটা বুকে চেপে আওড়ালো। আজ কতগুলো মেয়েরা আপনাকে ড্যাব ড্যাব করে দেখছিল। কলি আপু, হ্যাঁ, অন্যের জামাই কেন দেখবে? বিয়ে করে নিজের জামাই দেখুক। আমি পারলে আপনার গলায় সাইনবোর্ড ঝুলিয়ে দিতাম, লেখা থাকতো, এই মানুষটা বুকড শাহজাহান আরাবির জন্য।
তাকানো নিষেধ। তন্ময় শব্দ করেই হাসলো। অরুর গাল টেনে ধরল। সাইনবোর্ড লাগবে কেন? তুই কোলে উঠে থাকলেই তো হয়, সবাই জেনে যাবে। নোটিশ লাগবে না, ওকে? অরুকে ফিসফিস করতে শোনা গেল। আমি এত নির্লজ্জ কিভাবে হব? আদর করি না বলে তো ঠিক অভিমান করে এড়িয়ে বেড়াচ্ছিলি। আবার আদর করলেও না হাসারও করে বেড়াস। পালাই বলে করিস শেষ। অরু তাড়াহুড়ো করে বলে উঠল। ছাড়ুন, সবাই কি ভাববে? বাবা খুঁজেও গেলেন একবার। বলেই অরু যেতে উতলা হলো। তন্ময় দ্রুত হাত ধরে ফেলল। চুপচাপ দাঁড়া। কোনো দিকেই খেয়াল থাকে না মেয়েটার। তন্ময় ওর অন্য শেষাংশ হাতের মুঠোয় নিয়ে ব্যস্ত হলো নিজের ঠোঁটের বহিরাংশ মুছতে। লাল টকটকে লিপস্টিক স্টেন। আদতেও উঠবে? তন্ময় মন সংকীর্ণ হলো মুহূর্তে। পুরোপুরিভাবে উঠবে বলে মনে হচ্ছে না। কয়েকবার ঘষা মাজা করেছে সে, তবু লালচে আভা ছড়িয়ে আছে। এক দেখাতেই যা বুঝার বুঝে নেবে সবাই। এক্সপ্লেনেশন দেবার প্রয়োজন পড়বে না। এখন লিভিং রুমে কেউ না থাকলেই হয়। সবাই যেন নিজেদের রুমে সুগভীর তন্দ্রায় নিবিষ্ট হয়। ভাগ্যক্রমে তন্ময় নিরাশ হয়নি। বাড়ির ভেতরটা নীরব। ক্লান্ত সবাই নিজেদের রুমে চলে গিয়েছে ইতিমধ্যে। লিভিং রুম ফাঁকা। অরু লাজুক মুখে ওড়না চেপে ছুটেছে নিজের রুমের দিকে। আজকাল আর তন্ময় নিজের রুমের দরজা লক করে রাখে না। ইচ্ছে হয় না। সম্ভবত তখন ভোর। অনুভব করলো খুব আলতোভাবে একটা উত্তাপ দেহ তার কমফোর্টারের ভেতর ঢুকে পড়েছে অনায়াসে। তার সাথে লেপ্টে শুয়েছে। আর ঘুমের মধ্যেও তন্ময় এই শীর্ণ দেহের অস্তিত্ব চেনে, খুব করে জানে। এই শরীরের প্রত্যেকটা অঙ্গে তার সিলমোহর রাখা, কিভাবে না চিনবে। আদুরে ভঙ্গিতে দুই হাতে অরুকে নিজের উন্মুক্ত বুকে জাপড়ে নিল। ঘুমন্ত চোখে কোনো রকমে চাইল। রুম অন্ধকার। আধারেতে অরু স্নিগ্ধ মুখের দেখা মিলল না। নিস্তব্ধতা ভেঙে কর্ণগোচর হলো অরুর মৃদু শ্বাস প্রশ্বাসের ধ্বনি। তন্ময় গভীর স্বরে শুধালো। ঘুমাসনি কেন? কটা বাজে? অরু আরও নিবিড়। গভীরভাবে ঢুকলো তন্ময়ের বক্ষস্থলে। ঘুম ভেঙে গেছে। দুঃস্বপ্ন দেখেছি, দেখলাম আপনি আমার জন্য কাঁদছেন, তাই চলে এলাম। তন্ময় মৃদু স্বরে হাসলো ঘুমন্ত কণ্ঠে। আমি নাকি তুই? আপনি আমি একই তো। বাড়িতে বিয়ের আমেজ হই হুল্লোড় লেগেই আছে। তবে তন্ময় বসে থাকতে পারছে না। নিত্যদিনে সে অফিসে ছুটছে। মোস্তফা সাহেব গতকালও বলেছেন কদিন অফিসের কাজটা বাড়িতে সেরে ফেলতে। তবে তা তন্ময় মান্য করতে পারছে না। সম্ভব হচ্ছে না। বিয়ের ঝামেলাটা মিটিয়ে তার ঢাকার বাইরে যেতে হবে কাজের সূত্রে। বিষয়টা অরু জানলে বেশ হাইপার হবে। সঙ্গে যেতে ঝামেলা করবে। তাই সম্প্রতি বিষয়টা চাপা রেখেছে। আজও সে 7 সকালে এসে পৌঁছেছে অফিসে। 4টা মিটিং শেষ করে যখন 6 তলায় নিজের সুবিশাল চেম্বারে এসে বসলো, তখন ঘড়ির কাঁটা 2:20। এখনও তার লাঞ্চ করা হয়নি। করার সম্ভাবনা দেখাও যাচ্ছে না। বাড়িতে ফিরতে হবে সন্ধ্যার মধ্যে। আজ সাবিহার ঘরোয়া মেহেদি অনুষ্ঠান। পকেটে লিস্ট আছে বেশ কিছু জিনিসপাতির। এসব কিনে ফেলতে হবে সন্ধ্যার পূর্বে। বাড়ির দুয়ার পেরোতেই হবে মাগরিবের আজান পড়তেই। ট্রান্সপারেন্ট থাই গ্লাস ভেদ করে দুপুরের রোদ্দুর ছুঁয়েছে অফিস ফ্লোরে। ম্যানেজার সুমন টেবিলের পাশে দাঁড়িয়ে আছে ফাইল হাতে। তার অস্তিত্ব যেন শূন্যে। তার হাতে 4টা পাতলাটে ফাইল। 4টাই সে আলগোছে রাখলো তন্ময়ের সামনে। ইতিমধ্যে তন্ময় ব্যস্ত চোখে দেখছে নীল রঙা ফাইলটা। ভ্রুদয়ের মধ্যিখানে গুনে গুনে 4টে ভাঁজ পড়েছে। ম্যানেজার সুমন চোখ মুখ বুজে ফেলেন জানাশোনা ভঙ্গিতে। তৎক্ষণাৎ তন্ময়ের গুরুগম্ভীর ধমক পড়ল। একটা 12 পৃষ্ঠার ফাইলে এতগুলো ভুল। প্রুফ কি আমি বসে বসে করবো? টিম রাখা হয়েছে কি ঘাস খেতে? আপনারা বাস খান, আমি বসে প্রুফ করি নাকি? ম্যানেজার সুমন ফাইলটা দ্রুত হাতে তুলে নিলেন। লাঞ্চ বক্সটা এগিয়ে দিলেন সযত্নে। স্যার, লাঞ্চ করে নিন। পরে করব, আপনি করে নিন গে। তন্ময় না চেয়ে আদেশ ছুড়ল। পকেটে তার একান্তগত ফোনটা ভাইব্রেট হয়ে চলেছে সমানে। ম্যানেজার সুমন বেরোতেই স্মার্টফোনখানা বের করলো সে। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দিয়ে ভর্তি লক স্ক্রিন। অরু সহস্র মেসেজ করে রেখেছে। শেষের ভয়েস রেকর্ড শুনতেই তার গম্ভীর মুখ নরম হয়ে আসে দৃশ্যমান রূপে। ঠোঁটের কোণে এসে জমে মৃদু হাসির রেখা। তার জীবনের সব অশান্তি ক্লান্তি যেন ওর সামনে হারিয়ে যায়। ঘুরঘুর করে বেড়াচ্ছিস যে? পড়াশোনা নেই? তন্ময় ল্যাপটপ স্ক্রিনে চেয়ে থেকে শুধালো। কণ্ঠের সুরে অনুভব করা যাচ্ছে এক টুকরো সহায়হীনতার হদিস। রিভানে ক্লান্ত শরীর আধা শোয়া হয়ে এলানো। মোজা পরিহিত ডান পায়ের উপর বাম পাটা অলস ভঙ্গিতে আছে। অঙ্গ প্রত্যঙ্গে অফিস ওয়্যার, ফর্মাল 3 পিস স্যুট। ক্লান্ত চোখ দুটি তখনও ব্যস্ত ল্যাপটপ স্ক্রিনে। একটা গুরুত্বপূর্ণ ইমেল পড়ছে। মাঝে মধ্যে কিবোর্ড চাপা হাতের কনুইতে গুটিয়ে রাখা শার্টের হাতা দুটো নিত্যকার গম্ভীর মুখে তাকে কাজকর্মের সময়তে চূড়ান্ত রকমের গম্ভীর লাগে দেখতে। অরু বুঝি সেই গম্ভীর মুখে তাকাতেই কুণ্ঠিত বোধ করল। গলাস্বর ভীত শোনালেও চঞ্চলতা সবসময়ের মতন বিরাজমান। ফিসফিস করে বলা আওড়ানোর প্রত্যুত্তরখানা মৃদু স্বরের হলেও তন্ময় সুস্পষ্ট শুনল। আজ মেহেদি আর্টিস্ট আসবে। মেহেদি পরবো, নাচবো, গাইবো, সারা রাত জাগবো, আনন্দ করব। এখন কি পড়ার সময়? সবাই কি আপনার মতো রসকসহীন নাকি? শুধু পড়া আর পড়া।
বিয়ে বাড়িতে কোনো পড়াশোনা নেই, কেউ করে না, আর কাজ তো কখনোই না, করেই না কেউ। কয়েকটি বাক্যতে বিবৃতি দিল অনেক বিষয় নিয়ে। প্রথমত, বিয়ে বাড়ি এটি এবং আজ মেহেদি অনুষ্ঠান। মহারানী ভিক্টোরিয়া মেহেদি পড়বে, গাইবে, নাচবে এবং তন্ময় কেন কাজ করছে এই বিষয়তে অত্যন্ত বিরক্ত। বুদ্ধিমান তন্ময়ের ছোটখাটো বিবৃতির সারমর্ম বুঝতে সময় প্রয়োজন হলো না। বুদ্ধিদীপ্ত চোখ দুটি এক পলক ল্যাপটপ স্ক্রিন ছেড়ে অরুর পানে রাখলো। কারচুপি কাজ করা সবুজ রঙা কামিজ পরেছে, সিল্কের ওড়নাটা গলায় ঝুলানো, ফর্সা নগ্ন পা জোড়া ফ্লোর ছুঁয়ে আছে। ঠিক তার ডান পাশেই হাঁটছে মেয়েটা। এমন কনকনে ঠান্ডা ফ্লোরে নগ্ন পায়ে হেঁটে কি বোঝাতে চায়? কিছুক্ষণ পূর্বের হাস্যোজ্জ্বল মুখখানা এখন ভোতা করে রেখেছে। তন্ময় ফের ল্যাপটপ স্ক্রিনে দৃষ্টি ফেলে অসহায় স্বরে বলে, ফাঁকিবাজি, পড়াশোনার কথা বললেই যত সুতো। গায়ে জ্যাকেট নেই, পায়ে মোজা নেই। পায়ে মোজা জুতো কিছুই নেই কেন? অরুর মিনমিনে জবাব, আমার ইচ্ছে। এমনিতেও আপনি ব্যস্ত মানুষ, আপনার জুতো ছাড়া পা দুটো দেখার সময় কই? তন্ময় তৎক্ষণাৎ দৃষ্টি ফেলল অরুর নগ্ন পা দুটোতে। বাম পায়ে একটা রূপালী পায়েল পড়ে আছে, নিখুঁত আকার, পারফেকশন, দারুণ মানিয়েছে। আনমনেই হাসলো তন্ময়। সে একান্ত আন্দাজে কিনেছিল ফিরবার পথে। এতটা দারুণ মাপ মতো হবে তা ভাবেনি। পাশে তাকিয়ে দেখলো তার অফিস ব্যাগটা নেই। কখন নিয়েছে কে জানে। অরু আকুল কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এনেছেন অথচ দেননি কেন? এহেন প্রশ্নে তন্ময়ের অসহায়ত্ব যেন কয়েক গুণ বাড়ল। সময় দিয়েছিস? অরু ঘড়ির কাঁটা ধরে গুনে গুনে সময় বলল। আপনি এসেছেন 10 মিনিট 30 সেকেন্ড হয়েছে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল। এ সময় কলিং বেল বাজলো। অরু উতলা হয়ে ছুটতে চাইল দরজা খুলতে। তন্ময় বাদ সাধল সঙ্গে সঙ্গেই। জুতো পরেনি। অরু বাধ্যমের মতো জুতো পরল। তবে তার আগে দীপ্ত সিঁড়ি ভেঙে ছুটে এসেছে দরজা খুলতে। ইতিমধ্যে সকলেই জানে এ সময় মেহেদি আর্টিস্টদের আসার কথা আছে। এসেছেও বোধহয়। তন্ময় কোট ল্যাপটপ হাতে উঠে দাঁড়ালো। সিঁড়ি দিয়ে উঠতে নিয়ে দেখলো সাবিহা রুবিও নামছে ত্বরান্বিত। ওরাও সবুজ রঙের আউটফিট পরেছে। ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে একজন মেহেদি আর্টিস্ট। তার সাথে দুজন অ্যাসিস্ট্যান্ট আর্টিস্টও এসেছে। মূলত মেহেদি অনুষ্ঠান হওয়ার কথা ছিল বাগিচায়। তবে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে বৃষ্টি হবে 7টার পর। সকালের দিকে অবশ্য 30% দেখিয়েছিল, তাই তন্ময় বিষয়টার গুরুত্ব দেয়নি। 20-30% বৃষ্টি তেমন একটা হয় না, অথচ বিকেলের দিকে আবহাওয়া দেখাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 95%। তাই শেষ মুহূর্তে লিভিং রুমের সোফা সেট সরিয়ে আয়োজন করা হয়েছে মেহেদি অনুষ্ঠান। তন্ময় ঘরে ফিরে ল্যাপটপ টেবিলে রাখলো। কোট হ্যাঙ্গারে ঝুলিয়ে টাই খুলতে নিয়ে বারান্দায় এলো। বাগিচার বাতিগুলো জ্বলছে। দেখা যাচ্ছে এক একটি ফুল গাছ। শীতল হাওয়ার স্পর্শে তারা দুলছে। অপেক্ষা করছে হয়তোবা বৃষ্টির। গুমোটা আবহাওয়া প্রকৃতির বুকে। কালো মেঘের আকাশ নির্ঘুম, রাত জাগা চোখের মতন কালচে। হঠাৎ বজ্রপতনের তীব্র ধ্বনিতে মুখরিত হলো চতুর্দিক। তন্ময়ের হাতের উল্টো পিঠে এসে পড়ল এক ফোঁটা বৃষ্টির জল। কনকনে ঠান্ডা সেই জলের ঘনিষ্ঠ স্পর্শ। তন্ময় দাঁড়িয়ে থাকলো অনেকটা সময়। ঝুম বৃষ্টি হতে সময় লাগলো না। এক মুহূর্তে পরিপূর্ণ তাকে ভিজিয়ে দিল। সেলফোন বেজে চলেছে ক্রমান্বয়ে। গোসল শেষ করে তন্ময় আলসেভাবেই বেরোলো বাথরুম ছেড়ে। সুগঠিত কোমরে সফেদ তোয়ালে পেঁচিয়ে বেরিয়েছে সে। হাতেও শীর্ণ সফেদ তোয়ালে। ছুটি দিয়ে মাথা মুছে নিচ্ছে অগোছালো ভঙ্গিমায়। সেই মুহূর্তে বাজতে থাকা রিংটোন থেমে গেল। সেকেন্ড না গড়াতে পুনরায় বেজে উঠল। এই যাত্রায় সাইড টেবিল থেকে ফোনটা হাতে তুলে নিল তন্ময়। স্ক্রিনে ভাসছে মাহিনের নাম। তন্ময়ের কল রিসিভ করে কানে তুলতে দেরি। মাহিনের চেঁচিয়ে উঠতে বিন্দুমাত্র দেরি হলো না। দোস্ত, রিয়ানের কিছু একটা কর প্লিজ, প্লিজ লাগে। বন্ধুর শোচনীয় কণ্ঠের বিপরীতে তন্ময় দুর্দান্ত নির্বিকার থাকলো। স্পিকারে দিয়ে ফোনটা টেবিলে রাখলো। কাবার্ড হাতটাতে নিয়ে সাবলীল গলায় শুধালো। কি হয়েছে? মাহিনের কণ্ঠ জুড়ে হতাশা। ও ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। হারবি খেতে যাচ্ছিল, আমি কোনো রকমে বাঁচিয়েছি। ফোনের অপর পাশ থেকে এবেলায় রিয়ানের অত্যন্ত বিরক্ত জর্জরিত কণ্ঠস্বর শোনা গেল। হা পিত্তেশ করে উঠল সে। তুই থামবি প্লিজ? আমি কি মিথ্যে বলছি? তুই নিজের মুখে বল। মাহিনের দৃঢ়তম স্বরের প্রতিউত্তর। নিজের মুখে নিজের বালের কথা বলবো? শালা তুই চুপ থাক, আমার অভিশাপ নিস না। রিয়ান অতিষ্ঠ গলায় বলতেই মাহিন পাল্টা প্রতিউত্তর ছুড়ল। তোর অভিশাপে আমার কি বাল হয় দেখতে চাই। তোর বুকের মধ্যে পাঁটা থাকলে মার অভিশাপ। বাম হাত ঢোকালো ইব্রাহিম। বুকের পাটা থেকে থাকলেও মার অভিশাপ, আমরা আছি সাক্ষী হিসাবে। তন্ময় যেন ওদের ঝগড়াটা আলাপ শুনেও শুনছে না। সে আপন মনে কালো রঙের টি শার্ট পরে নিয়েছে, শুভ্রনীল ট্রাউজার পরে এগুলো টেবিলের দিকে। রিয়ান তখন অসহ্য হয়ে উঠেছে, কণ্ঠ কাদো কাদো হয়ে গিয়েছে। জ্বালাস না, এমনিতেই শুনানি কন্ট্যাক্ট করছে না, বলে গেছে এবারে সত্যিকারের ব্রেকআপ। তন্ময় ফোন তুলে নিল হাতে। স্পিকার সরিয়ে কানে চেপে বলল, এমন সত্যিকারের ব্রেকআপ মাসে 4টা হয় তোদের, এবার না হয় 5টা হলো। থাকা মুড়ি দিয়ে মাখা।
মাহিনের উচ্চ কণ্ঠের হাসি শোনা গেল। সৈয়দও যেন এই মুহূর্তে না হেসে পারল না। তাদের চাপা হাসির গুঞ্জনে রিয়ান বিরক্ত। সবগুলো বদমাইশ নিশ্চয়ই মাহিনের বাসায়। সৈয়দ আওয়াজ তুলল এই যাত্রায়। এই তন্ময়, তুই আয় না, বাসায় কি করিস? তন্ময়ের জবাব দেওয়ার প্রয়োজন পড়ল না। ইব্রাহিম উদাস গলায় বলে বসল, আজ সাবিয়ার ঘরোয়া মেহেদি অনুষ্ঠান, মেয়ে মানুষ সব মেহেদি পড়েছে, ও আর বেরোতে পারবে নাকি? ওর বাচ্চা বউ দুহাতে মেহেদি পরে এসে ওকে খুঁজবে। যা দোষ, তুই বউ সামাল দে। মাহিন অসন্তুষ্ট গলায় ফোরন কাটল। তুই এত ভালোভাবে জানিস কিভাবে? সৈয়দ দানবীয় ভঙ্গিতে হাসল। তন্ময়কে জিজ্ঞাসা কর। কথাটুকু বলে কল কেটে দিয়েছে ত্বরান্বিত। তন্ময়কে জিজ্ঞাসাবাদ করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি। তন্ময় হেসে ফেলল নিঃশব্দে। ইব্রাহিম ভুল বলেনি কিন্তু। ওরু 1 ঘন্টার মধ্যে নিশ্চিত হাজির হবে মেহেদি পরে। অবশ্য সে অপেক্ষাতেও আছে। বারান্দার 4 হাত দূরেই বুকশেলফের সামনে ইজি চেয়ার আর টেবিল রাখা। অফিসের কাজগুলো প্রায় সময় এখানেই সেরে নেয় তন্ময়, আজও ব্যতিক্রম নয়। দেয়াল ঘড়ির কাঁটা ঘুরছে 7:50। 8টা বাজতে চলল বলে কফির মগ থেকে ধোয়া উঠছে। কফিটা মিনিটখানেক পূর্বে দিয়ে গেছে দীপ্ত। ডান হাতের পাশে ফ্যাশন ম্যাগাজিন রাখা। ম্যাগাজিনটা অরুর পছন্দের, প্রায়শই বসে বসে দেখবে। আজ সকালেও বড় বড় চোখে মডেলিং করা ছেলেগুলোকে দেখছিল। এত দেখার কি আছে? তন্ময় মুহূর্তে ম্যাগাজিনটা ড্রয়ারে লক করে ফেলল। থাকবে না, দেখতেও পাবে না। বারান্দা থেকে ভেসে আসছে অঝোরো ধারাময় বৃষ্টির রিমঝিম ধ্বনি। অনেকক্ষণ ধরে বিরতিহীন বৃষ্টি ঝরছে। সারা রাত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এ সময় অরু বেহিসাবি পদচারণে ঘরে ঢুকলো। কিচেন অ্যাপ্রন পরিহিত, তার ডান হাতে কাচের প্লেটখানা তন্ময়ের সম্মুখে রেখে গর্বিত কণ্ঠে বলল, তন্ময় ভাই, টেস্ট করে দেখুন তো কেমন হয়েছে। তন্ময় আশ্চর্য চোখে অরুর মেহেদিবিহীন হাত দুটো দেখলো। এক পলক দেখলো প্লেটের নতুন রেসিপি ফলো করে বানানো পাস্তার ডিশ। হতবাক কণ্ঠে প্রশ্ন বেরোলো তার মুখ দিয়ে। মেহেদি পড়িস নি যে? অরু টেবিলে হেলান দিয়ে তরতর করে বলে গেল, সাবিহা আপুকে দুজন আর্টিস্ট মেহেদি পরিয়ে দিচ্ছে, একজন রুবি আপুকে। আমি সেই সুযোগে এই রেসিপিটা করেছি বড় মার সাহায্যে। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। অগত্যা তন্ময় কাঁটা চামচ তুলে নিল অরুর প্রত্যাশিত জলজলে চোখের সামনে। অরু তৎক্ষণাৎ মাথাটা আরো নুইয়ে আনলো। তন্ময়ের মুখের এক একটি ভাবভঙ্গি পড়তে ব্যাকুল। তন্ময় অল্প একটু প্রথমে মুখে নেয়। অরুকে বিশ্বাস নেই। দেখা গেল খাবার লবণাক্ত। পূর্বে অতিরিক্ত লবণ দিয়ে খাবার নষ্ট করার ওর ভালো রকমের রেকর্ড আছে। নির্বিকার মুখে খেয়ে সন্তুষ্ট হলো তন্ময়। ভালোই হয়েছে, তাই ত্বরান্বিত জানালো। ভালো হয়েছে। অরু হতাশ হয়, ম্লান গলায় শুধায়, শুধু ভালো? তন্ময় ভেবেচিন্তে ফের বলে, খুব ভালো হয়েছে খেতে। এবারে অরু খানিকটা সন্তুষ্ট হয়। গদগদ গলায় জানায়, তাই না? চাচু খেয়ে বলেছেন আমার রান্নার কাছে বড় বড় রেস্টুরেন্টও ফেল। তন্ময় আরেক চামচ মুখে নিয়ে খাচ্ছিল। এ কথায় থতমত খেতে খাবার তালুতেও কেসে উঠল সমানে। অরুও ভরকে গিয়েছে। এমন প্রতিক্রিয়া আশা করেনি বোধহয়। আতঙ্কিত সে দ্রুত পানির গ্লাস এনে ধরেছে। তন্ময় ইতিমধ্যে শান্ত হয়েছে। পানির গ্লাস হাতে নিয়েছে, তবে পান করেনি। কিছুই হয়নি এমন ভঙ্গিতে চোখ খুলে নির্বিকারভাবে বলল, ঠিক বলেছে বাবা। অরু কিছুটা সংকোচ বোধ করলো বুঝি। হাঁ পিত্তেশ করলো বেশ। হাঁসফাঁস করে আলগোছে বেরিয়ে গেল। তন্ময় কপালে আঙ্গুল ঘষে হেসে উঠল। অরুর ভাইবাচাকা খাওয়া মুখখানা চোখের সামনে ভাসতেই তার ঠোঁটের কোণ প্রসারিত হচ্ছে। এই বুক বাঁধা আনন্দের জোয়ার, প্রাণোচ্ছল হাসি, সবই তো একটা পাগলকে ঘিরে। না হয় এভাবে তন্ময়কে কে হাসাতে পারে? কেই বা তাকে এত নিয়মে মিষ্টিময় বিরক্ত করে। 8টার পর বৃষ্টি থেমেছিল। রাত 10টার পর ফের নামে ঝুম বৃষ্টি। এখনও নেমে চলেছে অনবরত। তন্ময় ঘড়ি দেখে উঠে দাঁড়ালো। চেয়ার ছেড়ে ল্যাপটপ বন্ধ করলো। ফোনটা তুলে নিল হাতে। অরুর মেহেদি দেওয়া কি হয়নি? মেয়েটা সেই যে গেল আর এলো না কেন? 11টা প্রায় বাজতে চলেছে যে। তন্ময় টনটন করা কপালে আঙ্গুল ঘষে রুম ছেড়ে বেরোলো। করিডোরে রেলিং ছুঁয়ে নিচে তাকালো। লিভিং রুমে সবাই দিব্যি উল্লাসে মত্ত। অরুকে দেখা গেল পূর্ব দিকে, দুহাতে মেহেদি দিয়ে বসে আছে। গানের সঙ্গে সুর মিলিয়ে গান গাইছে, হাসছে। এমনকি হাসতে হাসতে সাবিহার গায়ের উপর পড়ে যাচ্ছে। তন্ময় সেই দৃশ্যের কিছু ছবি তুলে ফেললো। অস্পষ্ট শোনা গেল রুবির কণ্ঠ, কি রে অরু, বসে আছিস কেন? যা ভাইয়াকে দেখিয়ে আয়। আনোয়ার সাহেব টেলিভিশনে সংবাদ দেখছিলেন। তিনিও সুরে সুর মেলালেন, যাও মামুনি ভাই। এখানে এসেই ভদ্রলোক থেমে গেলেন। সবসময়ের মতন বলতে নিচ্ছিলেন, ভাইয়াকে দেখিয়ে এসো। তবে এখন তো ভাইয়া নেই, হয়ে গিয়েছে সাইয়া। তিনি গলা পরিষ্কার করে ফের বললেন, তন্ময়কে দেখিয়ে আসো, যাও। মোস্তফা সাহেবের তীব্র দ্বিমত। দেখানোর কি আছে এখানে? ওহি সাহেবের সন্দিহান জিজ্ঞাসা। দেখলে কি হবে ভাইয়া? ছোট ভাইয়ের এরূপ জিজ্ঞাসায় অসন্তুষ্ট হলেন মোস্তফা সাহেব। জবেদা বেগম বেশ উৎফুল্লতার সঙ্গেই বললেন, কি আছে, কি হবে, এসব বাদ।
ওরু দ্রুত যা। জয়তুন বেগমও মেয়ের তালে তাল মেলালেন। আমার নাতিটারে দেখা আসো, হ্যাঁ বহুত পছন্দ করব, যাও যাও। অরু বুজুর্গদের আদুরে আহ্লাদের সম্মুখে বাধ্য মেয়ের মতন উঠে দাঁড়ায়। তন্ময় মিচকে দুষ্টুর ন্যায় নিজের রুমে ফিরে আসে সন্তর্পণে। যেন এসব আনন্দের সহিত উপভোগ করা পুরুষটি সে নয়। খুব আরাম করে ফের চেয়ারে বসে একটা ফাইলে সাবলীলভাবে মেলে ধরে চোখের সামনে। অরু আসে অনেকটা সময় নিয়ে, দুয়ার পানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তন্ময়ের অ্যাটেনশন না পেয়ে ঘরে ঢুকে টেবিলের কাছাকাছি পৌঁছে গলা খাকড়ি দিয়ে কাশে জানাশোনা ভঙ্গিতে হাত দুটো দেখানোর পায়তারা করে যাচ্ছে। তন্ময় এবারে ফাইল রেখে চোখ তুলে চায়। অরু মুহূর্তে হাত দুটো মেলে দেয়। তন্ময় হাসিটুকু গিলে প্রশ্ন ছুড়ে, এতক্ষণ তো আসতে যাচ্ছিলে না? অরু হতবিহ্বল হয়, তোতলানো গলায় আওড়ায়, আপনি নিচে এসেছিলেন? এখন থেকে শুনলাম যা জোরে কথাবার্তা হচ্ছে। অরু মুহূর্তে চুপসে যায়, হাত দুটো আরো এগিয়ে দেয়। তন্ময় দেখে নিগুড় দৃষ্টিতে। খুব সাধারণ একটা ডিজাইন করা হয়েছে ডান হাতে। ডিজাইনের মধ্যিখানে তালুর একাংশে খুব সুন্দর করে T+A লেখা ইংরেজিতে। বাম হাতের ডিজাইনের মধ্যে ছোট করে ইংরেজিতে শুধু তন্ময় লেখা। তন্ময় সেই নামখানা অনেকটা সময় দেখলো। বুকের কোথায় যেন সুরসুরি অনুভূতির সংমিশ্রণ অনুভব হলো। সেই অনুভূতির স্রোতে গা ভাসাতে মন মরিয়া। তন্ময় উঠে দাঁড়ায়। নাম দুটো দেখেনি এমন হাবভাবে বলে, সুন্দর হয়েছে। অরু পুনরায় হাত দুটো মেলে ধরে তন্ময় দু চোখের সামনে। আর কিছু দেখেছেন না? মধ্যের ডিজাইনটা দেখুন, কি চমৎকার, তাই না? তন্ময় উদাসীন যেন। চমৎকার, সুন্দর ডিজাইন। ভালোভাবে দেখুন না, এই যে ডিজাইনের মধ্যে দেখুন, ছোট্ট করে আরো ডিজাইন করা, দেখুন দেখুন। অরু কণ্ঠে আকাশ সম আকুলতা, দৃষ্টি জুড়ে চূড়ান্ত আকাঙ্ক্ষা। তন্ময় আর নির্বিকার রইতে পারে না। স্মিত হেসে ফেলে। ওর মেহেদি শুকিয়ে আসা হাতটা সে আলতোভাবে ধরে, চোখের সামনে তুলে বুড়ো আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয় তাদের একত্রিত নাম অক্ষরের উপর। অরু চটে যায় মুহূর্তেই। দেখেও না দেখার ভান করছিলেন বলে হাতটা ছাড়ানো তীব্র প্রচেষ্টা। তন্ময় চটজলদি ওর অভিমানী দুহাত নিজের পুরুষালী হাতে গুছিয়ে নেয়। অরু বাঁকা চোখেতে চেয়ে আদেশ ছুড়ে, আপনার হাতেও লিখতে হবে আমার নাম, আসুন আমি লিখে দিই। অরু টেবিল থেকে বল পেন আনলো। তন্ময়কে বসিয়ে সেও পাশে বসলো। বেশ মনোযোগ দিয়ে তন্ময়ের রুক্ষ ডান হাতের তালুতে নিজের নামটা লিখে ফেললো। একটা ছোট লাভ আঁকতেও ভুলল না। বারান্দা থেকে তখন ভেসে আসছে বৃষ্টির ধ্বনি, ঠান্ডা শীতল হাওয়ারা, একগুচ্ছ ফুলেদের ঘ্রাণ। তন্ময়ের পুরুষালী তালুতে শাহজাহান আরাবি নামটুকু বেশ সময় নিয়ে লিখল অরু। লেখা শেষে গদগদ কণ্ঠে শুধালো, কেমন? তন্ময় এক ঝলক চাইল আচ্ছা রকমের লেথা ব্যথা লেখাটুকুর দিকে। তার ভেতরে শিক্ষক সম্প্রদায় মনোভাব বলছে এক্ষুনি অরুরে বাজে হ্যান্ডরাইটিংয়ের জন্য কঠিনভাবে কটাক্ষ করতে। অন্যদিকে প্রেমিক রূপের স্বামী সত্তা চাচ্ছে আকাশসম প্রশ্রয় আহ্লাদ দিতে। খারাপ হোক বা ভালো, মানুষটা তো একান্তই তার, আর হাতের লেখা খারাপ হলেই বাকি, এতে আহামরি কোনো প্রয়োজনীয়তা তো নেই। ভেতরের শিক্ষক সত্তাকে বুঝিয়ে সুঝে তন্ময় নিজেকে সামনে নিল চটজলদি। মুখে আসা কথাটুকু কোনো রকমে গিলে প্রাঞ্জল গলায় প্রতি উত্তর করলো, ভালো। শুধুমাত্র ভালো শব্দটুকু শুনেই ওরু দুগাল ভরে হাসলো। হাসলে ওর চোখ দুটো ডুবে যায়, গাল দুটো ফুলে ওঠে, দেখতে কি ভীষণ স্নিগ্ধ দেখায়। তন্ময়ের এই হাসিটা দেখতে ভালো লাগে। হাসির তালে তারও হাসতে ইচ্ছে হয় অজান্তে, আর তারও পাতলা ঠোঁট দুটোর কোণ প্রসারিত হয়। অরু তৃপ্তি নিয়ে লেখাটায় আঙ্গুল বুলালো গুনে গুনে 3 বার। ছুঁয়ে সে শান্ত হলো না। ফোনে কিছু ছবিও তুলে নিল চটপট। বাইরে তখন মুষলধারে বৃষ্টি নামছে, অসময়ের অপ্রাকৃতিক বৃষ্টি। কনকনের শীতের মাসে বৃষ্টি নামা তো অপ্রাকৃতিকই বটে। এই মাসে শিশির ভিজবে প্রকৃতি, এই তো নিয়ম। সেই নিয়ম ভঙ্গ করে নামছে ঝড় বৃষ্টি, পড়ছে তীব্র শব্দে বজ্রপাত, কাছাকাছি কোথাও হয়তো বা পড়েছে। বারান্দা স্লাইডিং ডোর খোলা, ফলে মেঝে জলের স্পর্শে ভিজে আছে। ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে শরীর। তন্ময় একচিত্তে দেখছিল ব্যস্ত অরুর মুখ। হাসজ্জ্বল মুখটা হঠাৎ করে ভোতা হতে দেখে আশ্চর্য হলো সে। আঙ্গুলের সাহায্যে গুঁতো দিল অরুর তুলতুলে নরম ফোলা ডান গালে। কি? অরু মনমরা কণ্ঠে ডাকে, তন্ময় ভাই। তন্ময়ের গলা শুকিয়ে আসে মুহূর্তে। আবার কি আবল তাবল মাথায় ঢুকিয়েছে এই মেয়ে? তন্ময় সাবধানী স্বরে শুধায়, কি? তন্ময়ের আগাম সংকেত সত্য করে অরু আঁকাবাঁকা চোখে এদিক ওদিক চেয়ে বিড়বিড়িয়ে প্রশ্ন ছুড়ে, আমাদের মেহেন্দি অনুষ্ঠান, গায়ে হলুদ আনুষ্ঠানিক বিয়ে কবে হবে? তন্ময় হতাশ হয়ে চোখ জোড়া এক মুহূর্তের জন্য বন্ধ করে নেয়। সে স্বীকার করছে তার থেকেই পুচকে মেয়েটা অত্যন্ত চালু ওর সব চিন্তা ভাবনা, স্বপ্নগুলো, সাথে ওর হঠাৎ হঠাৎ সমস্ত ইচ্ছেগুলো বলে দেবার ব্যাপারটা উপভোগ করে সে। দীর্ঘশ্বাস ফেলে তন্ময় তাকায় অরুর সরল মুখ পানে। ডান হাতে আলতোভাবে চেপে ধরে ওর চোয়াল, মুখটা উঁচিয়ে ধরে, গভীর দৃষ্টিতে চেয়ে বলে, বিয়ে তো হয়েছে। অরু উত্তেজিত হয়ে পড়ে, এভাবে নয়, সবাইকে নিয়ে সাবিহাপুর মতো অনুষ্ঠান করে
আমার তো আপনাকে বর বেশভূষায় দেখার খুব ইচ্ছে, সত্যি। কতটা অবলীলায় বলে ফেললো নিজের মনের কথাগুলো, অথচ সেই কথাগুলো কতটা প্রভাব ফেলছে তন্ময়ের বুঝতে পারে এই অবুঝ মেয়েটা। কিভাবে তার হৃদয়ে উথাল পাতাল ঢেউ বয়ে যায় জানে। অরু জবাব না পেয়ে ফের ডেকে ওঠে। তন্ময় ভাই। তন্ময় তৎক্ষণাৎ অরুকে বুকে জাপটে ধরলো, ওর মাথাটা নিজের অশান্ত বুকে জড়িয়ে আওড়ালো। আচ্ছা। অরু তন্ময়ের উষ্ণ বুকে নাক ঘষে উৎসুক স্বরে জানালো, আমি আজ এখানেই শোবো। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে তবে প্রত্যুত্তর করে। আচ্ছা। অরু 1 মাইল পেয়ে এবারে 10 মাইল চেয়ে বসে সাবধানী কণ্ঠে, আমি আগামী সব দিন এখানেই শোবো। তন্ময় এবারে শব্দ করে হেসে ফেললো, হাসির তালে কাঁপলো শক্তপোক্ত বুক। অরু স্পষ্ট অনুভব করলো সেই কম্পন। তন্ময় ওর মুখে জিজ্ঞাসু চোখে চেয়ে আগ্রহী গলায় জানতে চাইল, নিজ রুমেলে ঘুমাইলে বা কি সমস্যা? অরু নিশ্চুপ রইল কিছুক্ষণ। তন্ময় আগ্রহী চোখে চেয়ে আছে জবাব শোনার জন্যে। অরু আর চোখে চাইল প্রথমে। তন্ময়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখে যেন বলার সাহস সঞ্চয় করছে। মিনিটখানেক সময় নিয়ে মিনমিনে স্বরে আওড়ালো, আমার আর একা শুতে ইচ্ছে করে না, আপনি পাশে না থাকলে আমার আর ঘুম আসে না। তন্ময়ের কাছ থেকে দেখলো অরুর কম্পিত পাপড়ি জোড়া। তন্ময় কাছ থেকে দেখলো অরুর কম্পিত পাপড়ি জোড়া, অনুভব করলো লাজুক গাল দুটোকে। বড় করে ঢোক গিলল সে। এত জোরসে বিট করছে কেন হৃদয়? মেয়েটা বোধহয় তাকে মেরেই ফেলতে চায়। অরু এ যাত্রায় বুঝি লজ্জা পেল। তীক্ষ্ণ চোখে চাহনি বুঝে এসে দ্রুত উঠে দাঁড়ালো। তন্ময় ধরার আগেই এক ছুটে পালালো। দুয়ারে একটিবার দাঁড়ালো না অবধি তন্ময় শুনতে পেল দীপ্তর কণ্ঠ, অরুপি দৌড়ায় না, পড়ে যাবা। তন্ময় আপন মনে চেয়ে থাকলো দুয়ার পানে দীর্ঘক্ষণ। সে নিজেও আজকাল একা ঘুমাতে পারে না। সিলেট ট্যুর তাকে ভালোভাবেই নষ্ট করেছে। অরুকে বুকে না নিলে তার রাতের প্রহর যেন কাটতে চায় না। সেদিন ঘুমের ঘোরে স্বপ্ন দেখছিল অরু তার বুকে বিড়াল ছানার মতো শুয়ে আছে। এমন স্বপ্ন সে আজকাল নিয়মিত দেখে। কেন দেখতে হবে এমন স্বপ্ন যেখানে সে চাইলেই অরুকে বুকে নিয়ে ঘুমাতে পারে? তাহলে তন্ময় অনেকটা সময় ভাবলো, গভীরভাবে ভেবেচিন্তে সে একটা সিদ্ধান্তে পৌঁছালো। গায়ে হলুদের অনুষ্ঠান কমিউনিটি সেন্টারে আয়োজন করার কথা হলেও শেষ মুহূর্তে শাহজাহান বাড়ির বাগিচায় করবে বলে সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে সাবিহা নিজেই। মেহেন্দি অনুষ্ঠানের পরদিনই পরিবারকে এই বিষয়ে অবগত করেছে সে। মোস্তফা সাহেব আপত্তি করেননি। মেয়ের ইচ্ছে তার ইচ্ছে, পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে, মানুষজন তারাই। সেক্ষেত্রে তাদের বাগিচায় স্টেজ সাজিয়ে সুন্দরভাবে গায়ে হলুদের কার্যক্রম সেরে ফেলা যাচ্ছে। তবে সাবিহা ঠিক কী কারণে এই সিদ্ধান্ত এসেছে তন্ময় না জানলেও অরু ঠিকই জানে। অরুর জানা মনে এক সময়তে এসে তন্ময়েরও জানা। যেমন আজ বিকেল বেলাতেই চুপিসারে মৌমাছির মতন তার চতুর্দিকে ঘুরে ফিরে কানের কাছে বলে গিয়েছে, অয়ন ভাইয়া চাচ্ছেন সাবিহা আপুকে নিজ হাতে হলুদ লাগাতে। কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ হলে তো ভাইয়া হলুদ লাগাতে পারবেন না, নাই বা পারবেন আপুকে দেখতে। তাই ভাইয়া চাচ্ছেন আমাদের বাড়িতেই যেন হয় গায়ে হলুদ অনুষ্ঠান। হাউ রোমান্টিক, তাই না বলুন? তন্ময় বাঁকা চোখে চেয়ে ডান ভ্রু তুলল। আশ্চর্য, এখানে রোমান্টিকের কি আছে? আর তন্ময় কম রোমান্টিক নাকি? কম? তন্ময় নিজেকে নিয়ে এক মুহূর্তের জন্য সন্দেহের বেড়াজালে আবদ্ধ হলো। দেখলো নিপুণ চোখে অরুর উজ্জ্বল তারাময় চোখ দুটো। এত খুশি হবার কি আছে? প্রয়োজনে তাদের গায়ে হলুদে তন্ময়ও বলবে এমন কথা, না হয় এর থেকেও রোমান্টিক কিছু বলবে। এতে এতটা আশ্চর্যের কি আছে? অদ্ভুত। হৃদয়ের মধ্যিখানে কয়েক ভাঁজ ফেলে দেখলো অদূরের অরুকে, উড়ছে মৌমাছির মতন। সাধারণ কথাতেও মেয়েটা তাকে বিরক্ত করতে পারদর্শী। তার ইচ্ছে করছে এক্ষণ তাদের গায়ে হলুদের বন্দোবস্ত করে অনেক রোমান্টিক কিছু বলতে। অরু তন্ময়ের নিগুড় দৃষ্টি অনুভব করে ফের কাছাকাছি এলো, কাঁধে লেপটে চাপা স্বরে শুধালো, সাবিহা আপু খুব লাকি, তাই না বলুন? ওর তাই না শুনে তন্ময় উত্তেজিত হয়ে পড়েছে। এ বেলায় অদ্ভুত গলায় পাল্টা শুধিয়ে বসলো, আর তুই? অরু আশ্চর্য হলো বোধহয়। প্রশ্নবোধক পিটপিট চোখে চেয়ে থাকলো কিছুক্ষণ, যেন প্রশ্নটির অর্থ বুঝে নিচ্ছে। কি জানি কি বুঝলো মেয়েটা। অবুঝ গলায় সরল হেসে বলল, আমি তো সব সময় লাকি। গতকাল সোফায় 500 টাকার নোট পেলাম। উদাস হয়ে তন্ময় হাতের ইশারায় তাড়িয়ে দেবার ভনিতা ধরে বলল, জাগে সাজগোজ কর। পার্লার থেকে লোকজন আসেনি এখনো। কেন আসেনি? সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, একটা কল দিন তো। ও আচ্ছা, আপনার কাছে তো নাম্বার নেই, আমিই দিচ্ছি। অরু যেভাবে এসেছে সেভাবেই চলে গেল। তন্ময় পড়ল দোটানায়। এখন কি তাকে রোমান্টিকতার ক্লাস করতে হবে? অয়নকে কি সে প্রশ্ন করবে এ বিষয়ে? দ্বিধায় জড়িত তার ফোন পকেটে ভাইব্রেট হতে শুরু করলো। ফোন বের করতে নিয়ে আনমনে চাইল দোতলার দিকে। অরু দাঁড়িয়ে আছে, মুখ চেপে মিটিমিটি হাসছে। ও এভাবে হাসছে কেন? অরু দ্রুত সরে গেল। কি আশ্চর্য, তার ফোন স্ক্রিনে মাহিনের নাম ভাসছে। কল রিসিভ করতেই মাহিনের ব্যস্ত কণ্ঠ শোনা গেল, গায়ে হলুদ অ্যাটেন্ড করতে কি আনা লাগে রে? একটা বোয়াল মাছ আনবো বড় দেখে? তন্ময় হতাশ কণ্ঠে জবাবে বলল, তোদের থেকে বড় বল মাছ এই পৃথিবীতে নেই।
তাই তোরা এলে হবে। কল কাটতে নিয়েও শুনল বন্ধুদের ঘর কাঁপানো অট্টহাসির ধ্বনি। পূর্ব দিকের লাইটিংয়ের সমস্যা দেখা গিয়েছে, এক সারি লাইট জ্বলছে না। তন্ময় ফোন পকেটে চালান করে দিয়ে সেদিকে হাঁটা ধরল। শীতের মধ্যেও তার গরম লাগছে, কপাল বেয়ে ঝরছে ঘাম। কাজকর্ম শেষ করতে না করতেই বেলা শেষ, সূর্য ডুবেছে অনেক আগে। শীতের বেলা যেন দেখতে দেখতে ফুরিয়ে আসে। 6টা 2 ঘড়ির কাঁটা ঘুরছে। বাগানের লাইটিংয়ের সুইচ অন করতে ঝলমল করে উঠল শাহজাহান বাড়িটা। কয়েক ধাঁচের রঙের লাইট ব্যবহার করা হয়েছে, ফুল দিয়ে রাস্তা করা হয়েছে দুয়ার ধরে স্টেজ পর্যন্ত। ইতিমধ্যে চলে এসেছে ফটোগ্রাফার। মোস্তফা সাহেব সহ আনোয়ার সাহেব ঘুরে ঘুরে সবটা দেখছেন। ওদিকে রান্নাবান্নার আয়োজন চলছে ভেতরের রান্নাঘরে। এতজনের রান্না সেই দুপুর থেকে শুরু করেছেন 3 গিন্নি। তন্ময় একটা কফি পাঠাতে বলে সিঁড়ি ধরল। তার দ্রুত গোসল নেওয়ার প্রয়োজন, তৈরি হতে হবে। তার বন্ধু বান্ধব চলে আসবে শীঘ্রই। তন্ময়ের বন্ধু বান্ধবদের আগমন ঘটল 7টা 45-এ। হলুদ পাঞ্জাবি সাদা পায়জামা পরে এসেছে। সুহানি পরেছে সিল্কের হলুদ শাড়ি। তাদের আপ্যায়ন করতে মোস্তফা সাহেব কোথা থেকে যেন হঠাৎ করে হাজির হলেন। ছেলের বন্ধুদের প্রতি তার আহ্লাদ একটু বেশি। মাহিন 4টে বড় বোয়াল মাছ ধরিয়ে দিল মোস্তফা সাহেবের হাতে। চোখ খুলে মিথ্যে বানোয়াট একটা বাক্য ঝেড়ে বলল, তন্ময় জানালো আপনার বড় বোয়াল মাছ অত্যন্ত পছন্দের, তাই নিয়ে এলাম। আশ্চর্যজনকভাবে মিথ্যেটা সত্যি রূপান্তরিত হয়ে গেছে। মোস্তফা সাহেবের আসলেই বোয়াল মাছ পছন্দের মাছ। তিনি জলজলে চোখে ছেলের দিকে চাইলেন। তন্ময় নিজেও আশ্চর্য। অন্যদিকে মাহিন ব্যাপারটা বুঝতে পেরে তার মুখটা দৃশ্যমান রূপে কালো হয়ে এলো। ইসিরে এমনভাবে ভালো একটা কাজ করে ফেললো, তন্ময়ের উপকার করলো, ছি ছি। মোস্তফা সাহেব যেতেই রিয়ান শব্দ করে হেসে ফেললো। সৈয়দের চোখে জল জমেছে হাসতে হাসতে। তন্ময়ও ঠোঁট টিপে বলল, ধন্যবাদ। মাহিন ফ্যাকাশে মুখে আওড়ালো, ইটস নাথিং। এই কথাতে যেন হাসির শব্দ বাড়ল বলে মাহিন বিরক্ত হলো। উফ, থামবি তোরা। সুহানি তন্ময়কে তাড়া দিয়ে শুধালো, ওরু কোথায়? পার্লারের লোক এসেছে? কোন রুমে সাজছে? আমি হালকা টাচ আপ করবো। তন্ময় অদূরে ছোট্ট দীপ্তকে ডেকে আনলো, ওর সাথে পাঠালো সুহানিকে। পূর্ব দিকে চেয়ার বসানো হয়েছে, সেদিকে এগুলো বন্ধুদের নিয়ে। আকাশ এসে পরিচিত হয়ে গিয়েছে এক মুহূর্তের জন্য। তারও বন্ধু বান্ধব এসেছে 4 জন। সাবিহার মেয়ে ফ্রেন্ড এসেছে কিছু, তারাও ভেতরে চলে গিয়েছে পূর্বেই। কনে এলেই মূলত হলুদের আয়োজন শুরু হবে। তন্ময় হাত ঘড়ির পানে তাকালো, রাত 8টা বাজতে চলেছে, এখনো তৈরি হচ্ছে। অরুকে দেখা গেল ডালা হাতে বেরোতে, খুব উৎসুক ওর ভাব, হাসি খুশি মুখ। এদিক ওদিক প্রজাপতির ন্যায় ছুটছে। জামদানি শাড়ি পরেছে নিশ্চয়ই, উঁচু জুতো পরেছে সঙ্গে। উঁচু হিলস পরলে এভাবে হেলে দুলে হাঁটে। চুলে বেনুনি গেঁথেছে, মোটা বেনুনি কোমরে ঝুলছে। সামনের দুপাশে কিছুটা চুল বের করা, দেখতে সুন্দর লাগছে। বাগানে এসে আর চোখে কয়েকবার তার দিকেই চেয়েছে। ওই চোখ দুটো হাসছে ওর রক্ত জবা ঠোঁট। তন্ময়ের বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে যদি অরুর মতন অকপটে নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারত, তাহলে এইক্ষণে বলতো, এই যে এমনভাবে আর চোখে চাস, আমার এত ভালো লাগে কেন? এত সুন্দরভাবে হাসবি কেন? এত সুন্দর তোকে দেখতে লাগবে কেন? আমার বুক কাঁপে। তোর চুলের বিনুনি এত মোটা হয় কেন? হাঁটার তালে যখন দোলে আমার ভালো লাগে দেখতে। তোর ভ্রুজোড়া এত সুন্দর কেন? ঠোঁটের আকৃতি এতটা চমৎকার দেখতে কেন? আমাদের চুমু খেতে ইচ্ছে হয়। এই যে সামনে কিছু চুল দুলছে, কেন তুলবে? আমার তো হাত বাড়িয়ে কানে গুজে দিতে ইচ্ছে হয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।